নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। তো আমরা যেমনটা এমসিকিউ সেট আলোচনা করি, আজ ইকোনমির এমসিকিউ নিয়ে আলোচনা করব আমরা। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু ইকোনমির কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো বেশি টাইমে আপনাদের ওয়েস্ট করব না, মাত্র 10 মিনিট ধরে ভিডিওটা দেখুন, তারপরে দেখবেন ইকোনমি থেকে অনেকটা কোশ্চেন কিন্তু আপনাদের জানার মধ্যে চলে এসেছে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার পূর্বে যে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন। তো এই চ্যানেলে অবশ্যই জয়েন করবেন, এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কী বলছে। দেখুন, ব্যাংকে যে সুদের হারে অল্প সময়ের জন্য লোন দিয়ে থাকে তাকে কী বলে? তো সঠিক উত্তর রিপো রেট। এটা খুবই ইজি কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন অবশ্যই ঠিক আছে, আপনারা হয়তো মুখস্থ করে কাজ চালিয়ে দিতে পারেন, কিন্তু রিপো রেট কী এ নিয়ে আমি ডিটেলড লেকচার নিয়েছি ব্যাংকিং সিস্টেমে। আমার যে লেকচার আছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, ওই সেটের ভিতরে দেখবেন রিপো রেট সম্পর্কে ডিটেলসে ভিডিও রয়েছে। তবুও আমি এখন বলে দিচ্ছি রিপো রেট কী জিনিস। ধরুন কোনো ব্যাংক তার একদিনের জন্য, দুদিনের জন্য, ম্যাক্সিমাম 14 দিনের জন্য ধরুন টাকার প্রয়োজন হলো, তখন সে কী করবে? তখন সে আরবিআইয়ের কাছে যাবে এবং খুব অল্প সময়ের জন্য কিছু গভর্নমেন্ট সিকিউরিটি বন্ধক রেখে, মনে রাখবেন সেই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু এসএলআর থেকে হতে পারবে না। এসএলআরের গভর্নমেন্ট সিকিউরিটি রিপো রেটের ক্ষেত্রে নেওয়া যায় না, যদি নেয় তাহলে সেটা কিন্তু এমএসএফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি কোথা থেকে নেবে? গভর্নমেন্ট সিকিউরিটি নেবে, তার কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো থাকবে সেই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো থেকে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে সেটা আরবিআইয়ের কাছে বন্ধক রাখবে এবং বলবে যে এই নির্দিষ্ট সময় পরে গিয়ে আমি এই গভর্নমেন্ট সিকিউরিটি আবার কিনে নেবো, রিপারচেস করে নেবো। তো সেই জন্য বলা হয় রিপারচেস, রিপো। তো গভর্নমেন্ট সিকিউরিটি অবশ্যই ব্যাংক নির্দিষ্ট সময় পরে কিনে নেবে, এবং যখন কিনে নেবে তখন একটা এক্সট্রা সুদের হার দিতে হয়। তো যে সুদের হারে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে অল্প দিনের জন্য লোন নেয় গভর্নমেন্ট সিকিউরিটি কোলেট্রাল বা বন্ধক রেখে, সেই রেটটাকেই কিন্তু বলা হয় রিপো রেট। তো এখানে দেখুন কোলেট্রাল রাখতে হয়, আর এখানে সাধারণত কয়েক ঘন্টা থেকে 14 দিন পর্যন্ত এই রিপো রেটের সময়কাল হয়। রিপো রেট এর বেশি কিন্তু নেওয়া যায় না। তো অল্প দিনের জন্য যে সুদ নেওয়া হয় সেটাই হচ্ছে রিপো রেট। এছাড়াও আমি ব্যাংক রেট কী, তারপরে রিভার্স রিপো রেট কী, এমএসএফ কী, এগুলো, তারপর ওপেন মার্কেট অপারেশন কী, মার্কেট স্টেবিলাইজেশন স্কিম কী, বেস রেট কী, ব্যাংক রেট কী, এগুলো কিন্তু নিয়ে ডিটেলসে আলোচনা করেছে। আচ্ছা, ব্যাংক রেট বলে দিচ্ছি। ব্যাংক যদি লোন নেয় আরবিআইয়ের কাছ থেকে, সেটা যদি লং টার্মে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাংক রেট হয়, আর সেখানে কিন্তু কোনো রকম কোলাট্রাল বা কোনো কিছু বন্ধক রাখতে হয় না, গভর্নমেন্ট সিকিউরিটিও বন্ধক রাখতে হয় না। কিন্তু রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কিন্তু এখানে বন্ধক রাখতে হয়, আর খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট রয়েছে দেখুন, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার এই কোশ্চেনটা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করার সময় আজকেও কোশ্চেনটা এনেছি, মনে রাখবেন, কেননা বারবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়। তেমনই আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে বোম্বেতে ট্রান্সফার করা হয় 1937 সালে, এটা মনে রাখবেন। আর 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হয়, এবং 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করে আরবিআই তার অ্যাক্টের মাধ্যমে। এছাড়াও প্রতিষ্ঠা দিবস হিসেবে কিন্তু এসবিআইয়ের মনে রাখতে হবে, নাবার্ডের মনে রাখতে হবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটাও মনে রাখবেন। আর এটা 1982 সালের 12ই জুলাই তৈরি হয়, এটাও মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। নাবার্ডও পরীক্ষায় বারবার রিপিট হয়, তো নাবার্ডটা আমি অলরেডি এর আগে আলোচনা করে দিয়েছি। নেক্সট রয়েছে দেখুন, এসবিআই কবে প্রতিষ্ঠিত হয়? এসবিআই প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এসবিআই 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এসবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, এবং এসবিআইয়ের 1955 সালের আগে ফার্স্ট নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, এবং ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হওয়ার আগে এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কী ছিল? তো এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু নেক্সট দেখুন, চেয়ারম্যানটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যত সামনে পরীক্ষা আছে পরীক্ষায় আসতে পারে, তার কারণ হচ্ছে 7ই অক্টোবর এসবিআইয়ের চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন। এর আগে এসবিআইয়ের চেয়ারম্যানের নাম ছিল রজনীশ কুমার, বর্তমানে এসবিআইয়ের চেয়ারম্যানের নাম হয়েছে দীনেশ কুমার খাড়া, অর্থাৎ এসবিআই তার চেয়ারম্যানের পরিবর্তন করেছেন, বা দীনেশ কুমার খাড়া রিপ্লেস হয়েছেন কার জায়গায়? রজনীশ কুমারের জায়গায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টি কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট এখানে। এসবিআই 1955 সালে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার মুম্বাই, প্রথম নাম ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর আগে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার কী নাম ছিল সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং চেয়ারম্যান হচ্ছেন কে? রজনীশ কুমার বা দীনেশ কুমার খাড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলুন, কোন কোশ্চেন রয়েছে? গিনি কোএফিসিয়েন্ট।
গিনি কোএফিসিয়েন্ট নিয়ে আমি আলাদা করে দুটো ভিডিও দিয়েছি। আমি সাধারণ লেকচারের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, মেল করেছিলেন যে গিনি কোএফিসিয়েন্ট ঠিক করে বুঝতে পারেননি। তো সেই জন্য কিন্তু আমি আরেকটা ডিটেলড আলাদা করে শুধুমাত্র গিনি কোএফিসিয়েন্টের ওপর ভিডিও দিয়েছিলাম। ইন্ডিয়ান ইকোনমি ফ্রম রমেশ সিং থেকে আপনারা ওই লেকচার সিরিজের মধ্যে পেয়ে যাবেন। তবু আমি এখানে বলে দিচ্ছি, গিনি কোএফিসিয়েন্ট সাধারণত পপুলেশন এবং ইনকামের ওপরে বেস করে তৈরি করা হয়। গিনি কোএফিসিয়েন্ট পপুলেশন এবং ইনকামকে মেজার করার জন্য। আর একটু বলে দিচ্ছি, গিনি কোএফিসিয়েন্টের যে ওয়াই অক্ষ বরাবর যে মানে ওয়াই অক্ষ বরাবর যেটা, সেটা কিন্তু ইনকামকে ডিনোট করে, এবং এক্স অক্ষ বরাবর গিনি কোএফিসিয়েন্টের ক্ষেত্রে পপুলেশনকে ডিনোট করে। এখানে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, আপনি যদি গিনি কোএফিসিয়েন্ট না পড়ে থাকেন তবু এই চারটে লাইন অবশ্যই মনে রাখবেন। যখন গিনি কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0 তখন কিন্তু পারফেক্ট ইকুয়ালিটি হবে, তখন পপুলেশন এবং ইনকামের মধ্যে কোনো রকম ইনইকুয়ালিটি থাকবে না। এবং যখন গিনি কোএফিসিয়েন্ট 1 হবে তখন কিন্তু পারফেক্ট ইনইকুয়ালিটি থাকবে। আর মনে রাখবেন, এই যে গিনি কোএফিসিয়েন্ট যখন আপনি আঁকবেন তখন একটা কার্ভ দেখা যাবে, সেটাতে কার্ভটার নাম কী হয়? লরেঞ্জ কার্ভ। যে কার্ভটা একটু ব্যাকাতা কার্ভ ওটাকে বলা হয় লরেঞ্জ কার্ভ। আর গিনি কোএফিসিয়েন্টের ক্ষেত্রে যে কার্ভটা একেবারে সোজাসুজি দেখবেন একটা কার্ভ রয়েছে গিনি কোএফিসিয়েন্টের ক্ষেত্রে, সেই কার্ভটাকে বলা হয় পারফেক্ট ইকুয়ালিটি কার্ভ। তো ওটাও মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট রয়েছে এনডিটিএল স্ট্যান্ডস ফর। এনডিটিএল এর ফুল ফর্ম কি, এটাই জিজ্ঞাসা করা হয়েছে। এনডিটিএল এর ফুল ফর্ম হলো নেট ডিমান্ড টাইম লিয়েবিলিটিস। নেট ডিমান্ড টাইম লিয়েবিলিটিস এনডিটিএল এর ফুল ফর্ম। এবার বলি এনডিটিএল, এই যে এনডিটিএল একটু এক্সপ্লেন করে দিই। এনডিটিএল আমরা যে বলি সবসময় এনডিটিএল, দেখুন একটা ব্যাংকে টোটাল সারাদিন ধরে যত লেনদেন হচ্ছে, যত টাকা একটা ব্যাংকে জমা হচ্ছে, এই টাকাটা কিন্তু এনডিটিএল নয়। এই টাকাটার মধ্যে থেকে এনডিটিএল আমরা পাবো। কীভাবে পাবো বলছি, ধরুন একটি ব্যাংক এসবিআইতে সারা দিনে মিলে 120 কোটি টাকা জমা হয়েছে, কিন্তু এসবিআইয়ের খরচ খরচা, প্রত্যেকের স্যালারি দিয়ে, তারপরে এসবিআইয়ের কর্মচারীদের স্যালারি দিয়ে, বিদ্যুতের বিল, অন্যান্য বিভিন্ন যন্ত্রপাতির বিল, সমস্ত কিছু মিলে এসবিআইয়ের খরচ পড়লো ওই একদিনে 20 কোটি টাকা। তাহলে ওই 120 কোটি টাকা যে জমা হয়েছে তার থেকে ওই যে 20 কোটি টাকা বাদ দিয়ে দেবে, অর্থাৎ যত টাকা ওই দিনে খরচ হয়েছে। মানে খরচ হয়েছে বলতে একেও কি দিয়ে দেওয়া নয়, মানে মেনটেনেন্সের জন্য যতটা খরচ হয়েছে ওই টাকাটা বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে 100 কোটি টাকা থাকছে, ওই 100 কোটি টাকাই কিন্তু এনডিটিএল। এটার মধ্যে থেকেই কিন্তু সিআরআর হিসেব করা হয়, এসএলআর হিসেব করা হয়। তো এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট রয়েছে দেখুন, হোয়াট ইজ দ্য আরবিআইস ফিনান্সিয়াল ইয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মাপা হয়? তো জুলাই 1 থেকে জুনের 31 পর্যন্ত আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার হয়, এবং গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার এপ্রিলের 1 থেকে মার্চের 31 পর্যন্ত হয়। আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার এবং গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু দুটো আলাদা। আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার জুলাই 1 থেকে জুন 31, গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল 1 থেকে মার্চ 31। আর বর্তমানে গভর্নমেন্ট এবং আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার দুটো সমান করার চেষ্টা করা হচ্ছে। মানে এখন কথাবার্তা চলছে, কোভিডের জন্য আপাতত চাপা পড়ে গেছে কথাটা, তো আবার হয়তো কোভিডটা কমপ্লিট হয়ে গেলে, মানে এটা সম্পূর্ণ সেরে উঠলে অবশ্যই হয়তো আবার কথাবার্তা হবে, নাহলে অনেকটা প্রবলেম হয়ে যায়। দুটো যখন কোলাপস না করবে তখন কিছু কিছু প্রবলেম হয়ে যায়, সেই প্রবলেমগুলোকে দূর করার জন্য। অবশ্য এর কিন্তু সাইড এফেক্টও পড়বে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। নেক্সট রয়েছে, কোন ব্যাংকে সিআরআর এসএলআর রাখতে হয়? তো অ্যাকচুয়ালি সমস্ত ব্যাংকে সিআরআর এসএলআর রাখতে হয় যেগুলো আরবিআইয়ের আন্ডারে। আরবিআইয়ের আন্ডারে নেই এরকম ব্যাংক তো খুব কমই আছে। অল দ্য ব্যাংক হুইচ আর আন্ডার আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্টের আন্ডারে সমস্ত ব্যাংকেই কিন্তু সিআরআর এবং এসএলআর রাখতে হয়। এবং সেই সব ব্যাংকে কী বলে, কমার্শিয়াল শিডিউল ব্যাংক। কমার্শিয়াল শিডিউল প্রত্যেকটি ব্যাংকে কিন্তু আরবিআইয়ের আন্ডারে সিআরআর এবং এসএলআর রাখতে হয়। সিআরআর কোথায় রাখে এবং এসএলআর কোথায় রাখে? এসএলআরের মানটা কিন্তু অনেকটা বেশি হয়, প্রায় 18 থেকে 20% কাছাকাছি, এবং সিআরআরের মানটা একটু কম হয়। সিআরআর রাখতে হয় ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কোথায় রাখতে হয়? এটা আরবিআইয়ের কাছে রাখতে হয়, অ্যারাউন্ড 4% কাছাকাছি। এখান থেকে কিন্তু কোনো রকম প্রফিট হয় না, যেহেতু ক্যাশ আকারে রাখতে হয়। আর এসএলআর নিজের কাছে রাখতে হয়, নিজের ব্যাংকের যে একটা ভল্ট থাকে সেখানে 18 থেকে 20% যাই হোক আরবিআই যেটা ঠিক করে দেবে সেটা কিন্তু এসএলআর হিসেবে রাখতে হয়। এবং সেখানে শুধুমাত্র ক্যাশ থাকে না, সেখানে গোল্ড থাকে, গভর্নমেন্ট সিকিউরিটি থাকে। তো ক্যাশ থেকে কোনো রকম টাকা আসে না, কিন্তু গোল্ড, গভর্নমেন্ট সিকিউরিটি এগুলোর মাধ্যমে কিন্তু কিছু টাকা মানে ব্যাংকের লাভ হয়, প্রফিট হয়। নেক্সট বলছে দেখুন, ইন এমসিএলআর, এম স্ট্যান্ডস ফর। এমসিএলআরে এম
কী ডিনোট করছে? তো এমসিএলআর এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। এমসিএলআর এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। এখানে এটা কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, এসএসসি সিএইচএসএল সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ইভেন এমটিএসও এসেছিলো। তো এখানে এম এর ফুল ফর্ম তাহলে কি? মার্জিনাল। এম এর ফুল ফর্ম মার্জিনাল, মার্জিন নয় মার্জিনাল, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। তো এখানে কখনো কখনো এম না বলে এলও দিয়ে দিতে পারে, সেই জন্য কিন্তু আমি পুরো নামটা এনেছি। তো মার্জিনাল কস্ট অফ ফান্ডস, নেগেটিভ ক্যারি অফ সিআরআর, অপারেটিং কস্ট, টেনর প্রিমিয়াম, মানে টেনর বলতে টেনিওরটা বোঝানো হয়। তো এই চারটি বিষয়ের ওপর ডিপেন্ড করে ব্যাংক তার লোন রেট নির্ধারণ করে, তো এটাকেই কিন্তু এমসিএলআর বলা হয়। নেক্সট রয়েছে বলছে দেখুন হোয়াট ইজ দ্য বেস্ট রেট। হোয়াট ইজ দ্য বেস্ট রেট? তো অ্যাকচুয়ালি বেস্ট রেট হলো যে রেটের নিচে ব্যাংক মার্কেটে লোন দিতে পারে না। কারণ ব্যাংক চাইলে তো খুব কম রেটে আরবিআই মানে মার্কেটে লোন দেবে, তার ফলে কী হবে? মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসবে, মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসলে কী হবে? ইনফ্লেশন হবে। সেইটা আটকাতে এবং ব্যাংক যাতে অত্যাধিক লাভ করতে না পারে আর তার ফলে যাতে মার্কেটের কোনো রকম ক্ষতি হয় সেটা দেখে আরবিআই একটা রেট ঠিক করে দেয়, একটা বেস্ট রেট ঠিক করে দেয়, অর্থাৎ যে রেটের নিচে ব্যাংক মার্কেটে আর কাউকে লোন দিতে পারবে না। তো এটাই হচ্ছে বেস্ট রেট। নেক্সট রয়েছে ইন্ডিয়ার ডিসি ব্যাঙ্কগুলোর নাম লেখো। ডিসি ব্যাঙ্ক আর সিপ ব্যাঙ্ক এই দুটোর পার্থক্য আপনাদের আগে জানতে হবে, না হলে আপনারা কিন্তু পারবেন না। ডিসি ব্যাঙ্ক কী এবং সিপ ব্যাঙ্ক কী? সিপ ব্যাঙ্ক হচ্ছে সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক, আর ডিসিপ হচ্ছে ডোমেস্টিক্যালি সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক, ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক। এবার বলি ডিসিপ আর সিপের মধ্যে পার্থক্য কী। সিপ হচ্ছে সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাঙ্ক, এর মানে হলো যে ব্যাংকের ক্ষতি হলে সমগ্র দেশের, শুধুমাত্র ভারতের নয়, সমগ্র দেশের ব্যাংকের ক্ষতি হবে, প্রত্যেকটা দেশের ব্যাংকের ক্ষতি হবে, সমগ্র বিশ্বের সমস্ত ব্যাংকের ইকোনমির ক্ষতি হবে, সেই সব ব্যাংকে বলা হয় সিপ ব্যাংক। অর্থাৎ একটি ব্যাংকের যদি ক্ষতি হয়, একটি ব্যাংক যদি ডুবে যায়, সমস্ত বিশ্বের ব্যাংকগুলোর ক্ষতি হয়ে যাবে, ইকোনমিক্যালি লস হবে, সেই ব্যাংকগুলোকে বলা হয় সিপ ব্যাংক। ভারতে এরকম কোনো সিপ ব্যাংক নেই। সিপ ব্যাংক মানে কি? সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক নেই, কিন্তু ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক ভারতে অবশ্যই রয়েছে। ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক অর্থাৎ ধরুন ভারতের ডিসি অর্থাৎ ডোমেস্টিক্যালি সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক মানে যদি ভারতের কোনো একটি ব্যাংক ডুবে যায় সমগ্র ভারতের ইকোনমিতে প্রভাব পড়বে, তো সেই রকম ব্যাংক ভারতে অবশ্যই রয়েছে, সেই রকম ব্যাংকগুলোকে বলা হয় ডিসি। যেমন দেখুন এখানে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে, এসবিআই, আইসিআইসিআই এবং এইচডিএফসি, এই তিনটে ব্যাংক হচ্ছে ভারতের ডিসি ব্যাংক। তো খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে টোটাল আমাদের ইকোনমির কোশ্চেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।